আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। সবাই যে যার বাড়িতে অবস্থান করছো, বাড়িতে থেকেই রীতিমতো ক্লাসগুলো করছো। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর লং টার্ম লায়াবিলিটি এর উপর ক্লাস নেওয়া হচ্ছে। আজকে আমরা ক্লাস নেব, এটি তৃতীয় ক্লাস। আজকে আমরা যে ক্লাসটি নেব সেই ক্লাসটি হচ্ছে, আমরা মূলত বলেছিলাম যে বন্ডস, রাইট, যে লং টার্ম লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি। নিশ্চয়ই তোমরা এর আগের ক্লাসেও অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি অর্থাৎ বন্ডস সম্পর্কে আলোচনা করেছি। বন্ড এভালুয়েশন বা বন্ড কিভাবে বাজারজাত করতে হয়, কিভাবে দিতে হয়, সেটা আমরা আলোচনা করেছি। আজকে বন্ডের যে হিসাব প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা বন্ডকে যেটি বলেছি যে একটি সমমূল্যে, এক পার সমমূল্যে, অবহারে এবং অধিহারে আমরা বন্ডকে বাজারে বিক্রয় করতে পারি। এর ফলে আমরা আজকে যেটি শিখতে যাব, অর্থাৎ আমরা যেটি শিখব সেটি হচ্ছে গিয়ে প্রথমে সমমূল্যে বন্ড ইস্যু, অর্থাৎ আমরা বলবো বন্ডস ইস্যুড অ্যাট পার, বন্ডস ইস্যুড অ্যাট পার। ওকে, তার মানে আমরা বুঝতেই পারছি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বন্ড ইস্যুড অ্যাট পার অর্থাৎ সমমূল্যে বন্ড ইস্যু করা। তাহলে সমমূল্যে বন্ড ইস্যু করার ক্ষেত্রে যেটি হয়ে থাকে, অর্থাৎ এটি যখন আমরা সমমূল্যে বন্ড ইস্যু করব তখন এটি নগদীয় হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে সুদ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বকেয়া বেসিস কিছুই থাকে না, অর্থাৎ বকেয়া ভিত্তি থাকে না। তার মানে হচ্ছে আমরা যেটাই করব সেটা হচ্ছে একেবারেই নগদে পেমেন্ট করে দেব। ওকে, তার মানে আমাদের সেক্ষেত্রে নগদে আমাদের ট্রানজেকশন অর্থাৎ লেনদেনগুলো হবে। এটাই আমরা বলে থাকি যে বন্ড ইস্যুড অ্যাট পার, অথবা বলা হয় সমমূল্যে বন্ড ইস্যু করা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সমমূল্যে বন্ড ইস্যু করার ক্ষেত্রে আমরা একটি প্রশ্ন লিখব। সেই প্রশ্নটা অবভিয়াসলি তোমরাও খাতায় লিখবে, এবং আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা খাতা নিয়ে বসছো, খাতা কলম নিয়ে বসছো, এবং এটা আমাদের বিভিন্ন প্রেক্ষাপট, অর্থাৎ আমরা এর পরবর্তীতে আমরা অবহারে বন্ড ইস্যু বা অধিহারে বন্ড ইস্যুর ক্ষেত্রে আমরা এই সূত্রটিকে বা এই প্রশ্নটিকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখা যাক যে প্রশ্নটি আমরা লিখছি, if 10-year term bond with a par value of টাকা 8 লাখ টাকা, বলা হয়েছে যে 10-year bond, ওকে, par value, it is called par value 8 লাখ টাকা, 8 লাখ টাকা, dated January 1, 2019। ওকে, আমরা বললাম এটি হচ্ছে 1 তারিখে, আমরা বললাম 2019 1 জানুয়ারি। ওকে, এটা বলা হলো যে 1 জানুয়ারি। ওকে, এবং এটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট ইজ কত বলা হচ্ছে যে 10%। ওকে, পেয়াবল সেমি অ্যানুয়ালি অন January 1 and July 1 are issued. Okay, and on January 1 at par what entries would made on the bonds of the issuing company. Okay, তার মানে আমরা এখানে জাস্ট বলেছি যে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। ওকে, রেট অফ ইন্টারেস্ট 10%। ওকে, তার মানে আমরা বলেছি যে এটাকে বলেছে ইন্টারেস্ট এট
অ্যান অ্যানুয়াল রেট অফ 10% পেয়াবল সেমি অ্যানুয়ালি, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর। সেমি অ্যানুয়ালির কথা বলা হয়েছে যে 6 মাস অন্তর অন্তর অন জানুয়ারি 1 অ্যান্ড জুলাই 1, অর্থাৎ আমরা জানুয়ারি 1 এ হিসাব করব, শুরু করব জানুয়ারি 1 এ, এবং জুলাই 1 তারিখে একবার সুদ পেমেন্ট হবে, এবং আর ইস্যুড অন জানুয়ারি 1, এবং এটাকে ইস্যু করা হয়েছে জানুয়ারি 1 এট পার what entries would made on the bonds of the issuing company, অর্থাৎ সমমূল্যে এক পার, অর্থাৎ এটিকে সমমূল্যে ইস্যু করা হয়েছে এবং ইস্যু করেছে জানুয়ারি 1 তারিখ 2019। ওকে, তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে এখানে 10% এর কথা বলা হয়েছে, এবং আমরা এটিকে যেহেতু সেমি অ্যানুয়ালি, অর্থাৎ এটির হিসাব আমরা দুইবার করব। প্রথমবার হচ্ছে গিয়ে আমরা করব হচ্ছে গিয়ে জুলাই 1 তারিখ, এবং পরবর্তী হিসাব করব হচ্ছে গিয়ে আমরা জানুয়ারির 1 তারিখ। ওকে, তার মানে হচ্ছে গিয়ে আমরা তাহলে দেখি আমরা কিভাবে আমাদের জার্নালগুলো দিতে হয়। ওকে, তাহলে এক্ষেত্রে জানুয়ারি 1 আমরা যে বন্ড ইস্যু করার সময় হয়েছিল সেটাকে যদি আমরা এইভাবে বলি, অ্যাকচুয়ালি এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা কি করেছি, আমরা ক্যাশ পেয়েছি 8 লাখ টাকা, তাই না? ক্যাশ এবং বন্ডস পেয়েবল, অর্থাৎ আমরা যখন ইস্যু করেছি, আমরা বন্ড ইস্যু করেছি 8 লাখ টাকা ওই 10% ইন্টারেস্ট রেট, তখন আমরা বলবো ক্যাশ ডেবিট, দেন হচ্ছে বন্ডস পেয়াবল ক্রেডিট, ক্যাশ ডেবিট এবং বন্ডস পেয়াবল ক্রেডিট, এইটাকে বলছে, তাই না? ওকে, তাহলে আমরা এটা মাথায় রাখবো যে ক্যাশ ডেবিট বন্ডস পেয়াবল ক্রেডিট, এটা হচ্ছে আমরা প্রথমত কি করেছি, জাস্ট এটিকে আমরা ইস্যু করেছি। ওকে, আমরা বন্ড ইস্যু করেছি জানুয়ারির 1 তারিখ। এবার আমরা জুলাইয়ের 1 তারিখ 2019, জুলাইয়ের 1 তারিখে সেমি অ্যানুয়াল আমরা সুদ প্রদান করব, রাইট? আমি বলেছি দুইবার সুদ প্রদান করব, একটা হচ্ছে কি আমরা জুলাই 1 তারিখে সুদ প্রদান করব, আর একটা আমরা হচ্ছে কি জানুয়ারি 1 তারিখে সুদ প্রদান করব। ওকে, তাহলে জুলাইয়ের 1 তারিখে সুদ প্রদান করব সেমি অ্যানুয়াল। তাহলে সেমি অ্যানুয়াল সুদ প্রদান করতে গেলে আমরা জুলাই 1 সুদ প্রদান করব। সুদ প্রদান করতে গেলে আমাদের জার্নাল কি হবে? নিশ্চয়ই আমাদের জার্নাল হচ্ছে গিয়ে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, খরচটাকে আমরা ডেবিট করব, তাই না? বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, দেন হচ্ছে কি আমরা বলবো কি ক্যাশ ক্রেডিট, অর্থাৎ এক্ষেত্রে কোনো ধরনের বাকি বা বকেয়া কোনো কিছু উল্লেখ নাই, বা বকেয়া উল্লেখ থাকবে না। এট পার যখন হয়, সমমূল্য হয়, তখন বকেয়া কোনো কিছু উল্লেখ থাকে না। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে আমরা যদি রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%, তাহলে 8 লাখ টাকা, তাই না? 8 লাখ টাকা 10% কত টাকা আসে? আমরা যদি এটা বলি 8 লাখ টাকা 10% হচ্ছে 80,000 টাকার অর্ধেক, যেহেতু সেমি অ্যানুয়াল বলা হয়েছে, সেমি অ্যানুয়াল সেহেতু কত হবে? 40,000 টাকা। ওকে, সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল যেহেতু বলেছে সেহেতু আমাদের 40,000 টাকা হবে। ওকে, তাহলে জুলাই 1 তারিখ গেল, এরপরে আমরা জানুয়ারি 1 তারিখে যেহেতু এটিকে পে করব, আরেকটি সেমি অ্যানুয়াল যেহেতু বলা হয়েছে, আরেকটি আমরা পে করব। সেক্ষেত্রে পে করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসেম্বর 31 তারিখে এই সুদটি বকেয়া হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে খরচকে বাড়িয়ে দেখাবো, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট খরচকে বাড়িয়ে দেখাবো, আর দায়কেও বাড়িয়ে দেখাবো। ওকে, তার মানে আমার প্রতিষ্ঠান যে আমরা বন্ড গ্রহণ করেছিলাম, সেই বন্ডের বিপরীতে যখন আমরা সুদ প্রদান করতে গিয়েছি, সুদটি আমরা পে করব জানুয়ারি 1 তারিখ। যেহেতু ডিসেম্বর 1 তারিখ হয়েছে, অর্থাৎ আমাদের ফিসক্যাল ইয়ার বা আমাদের অ্যাকাউন্টিং ইয়ারে, যেটা বলি ফিসক্যাল ইয়ার নট অ্যাকাউন্টিং ইয়ার যেটা বলবো, সেই অ্যাকাউন্টিং ইয়ারের ক্ষেত্রে আমরা এটিকে বকেয়া হয়েছে বলে দায় বাড়িয়ে দিব, আবার খরচ বাড়িয়ে দিব। ওকে, তাহলে এটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, আমরা বলতে পারি হবে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, দেন হচ্ছে আমরা বলবো বন্ড ইন্টারেস্ট পেয়াবল
ক্রেডিট। ওকে, তার মানে এটিও কত টাকা? 40,000 টাকা। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে কেন আমরা এটাকে এই জার্নাল দিলাম। আমি একটু আগে বলেছি যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কারণ আমরা এটাকে জানুয়ারি 1 তারিখে সুদ পে করব। তার মানে হচ্ছে আমরা ডিসেম্বর 31 তারিখে সেটি বকেয়া হয়ে যায়, অর্থাৎ দায়ের সৃষ্টি করে, কিন্তু খরচ তো খরচ হয়ে যায়, তাই না? যেটা আমরা বিভিন্ন নীতিগুলোতে, প্রিন্সিপালস গুলোতে পড়ে আসছি। ওকে, তাহলে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট দেন বন্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওকে, সেম টু আমরা রিটায়ারমেন্ট, অর্থাৎ আমরা যখন এই বন্ডকে আমরা যখন 10 বছর সমাপ্তির পর যখন তাকে আমরা পে করে দিব, অর্থাৎ এটি সুদ হয়ে যাবে, তখন আমরা কি বলবো? আমরা প্রথম জার্নাল দিয়েছিলাম ক্যাশ ডেবিট বন্ডস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ আমরা টাকা পেয়েছিলাম, কিন্তু আমরা এবার 10 বছরে পরিশোধ করে দেব। ওকে, তাহলে পরিশোধ করলে আমরা কি বলবো? আমরা বলবো বন্ডস পেয়েবল ডেবিট bonds payable debit cash credit। ওকে, কত টাকা? 8 লাখ টাকা। ওকে, তার মানে আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম নাই, আমরা একেবারে নরমাল রীতিমতো সহজ জাবেদা যেভাবে করেছি ঠিক সেইভাবে আমরা সহজভাবে জাবেদা দিয়েছি। যদি আমরা বন্ড ইস্যুড এট পার, অর্থাৎ সমমূল্যে বন্ড ইস্যু করি, সেটা আমাদের নরমাল জাবেদাগুলো দিলেই হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি। এরপরে আমরা দেখব bonds issued at discount। ওকে, অর্থাৎ বাট্টায়, অর্থাৎ অবহারে bonds issued at discount, অর্থাৎ অবহারে বন্ড ইস্যু করা। অর্থাৎ অবহারে বন্ড ইস্যু করতে করা কথা বললে অবশ্যই লিখিত মূল্যের থেকে কম হবে, লিখিত মূল্যের থেকে কম হবে। যখন আমরা অবহারে বন্ড ইস্যু করব তখন অবশ্যই সেটি প্রতিষ্ঠানের জন্য লস হয়ে যাবে, তাই না? প্রতিষ্ঠানের জন্য আমরা লস হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা অবহার, এবং আমরা অবহারের কথা বলেছি যে এটিকে কোম্পানির ক্ষতি হিসেবে আমরা যে অবহারের টাকাটি আসবে সেটিকে আমরা সুদের খরচ, সুদ খরচ হিসেবে আমরা প্রতি বছর, অর্থাৎ একটি বন্ডের ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ ম্যাচুরিটি ডেট যত বছর বয়স থাকে তার মধ্যে আমরা তাকে ভাগ করে করে দিয়ে তাকে আমরা ভ্যানিশ করে দেব, অর্থাৎ তাকে আমরা এটাকে খরচে দেখিয়ে তাকে আমরা বিলুপ্ত করে দেব। ওকে, বুঝতে পারছি? তাহলে নিশ্চয়ই বন্ডস ইস্যুড অ্যাট ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা যদি আগের প্রশ্নটাকে আমলে নেই, অর্থাৎ আগের প্রশ্নে কি ছিল যে আমরা বলেছি যে আমরা 8 লাখ টাকা 10% একটি বন্ড নিয়েছিলাম, তাই না? ওকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম বলি যে এখানে বলা হলো যে ধরো যে 97% বা যেটাই আমরা বলি, এই বিষয়গুলো যদি হয়ে থাকে তাহলে কত টাকা হয়? ওকে, তাহলে নিশ্চয়ই আমি বলেছি যে নিশ্চয়ই আমাদের যে বিষয়গুলো এটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ আমরা যদি এভাবে বলি 97% আমরা দিয়ে দিলাম, অর্থাৎ আমরা অবহারে, আমরা যেই লিখিত মূল্যে আমরা বন্ড বাজারে ছাড়ার কথা ছিল সেই লিখিত মূল্যে বন্ড না ছেড়ে আমরা কমে ছাড়লাম, অর্থাৎ 97% যদি আমরা ছাড়ি তাহলে সেটা কি হবে? ওকে, তাহলে আমরা নিশ্চয়ই এটি খেয়াল করব যে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো 97%। ওকে, তাহলে আমরা তখন কি বলবো? ক্যাশ ডেবিট। ওকে, ক্যাশ ডেবিট হবে, তারপর আমরা বন্ড ডিসকাউন্ট দেব, তাই না? ডিসকাউন্ট দেব, ডিসকাউন্ট অন বন্ডস পেয়াবল। ওকে, পেয়াবল ডেবিট, দেন আমরা কি বলবো? বন্ডস পেয়াবল ক্রেডিট বলবো, তাই না? বন্ডস পেয়াবল ক্রেডিট। তার মানে আমাদের কথা হচ্ছে এক্ষেত্রে আমরা আগের অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 8 লাখ টাকা। ওকে, 8 লাখ টাকা। ওকে, দেন আমরা ক্যাশ এন্ড ডিসকাউন্ট অন বন্ডস পেয়াবল। যদি আমি এইভাবে চিন্তা করি যে 97%, ওকে, আমি বললাম কি
97% যদি এরকম হয়, অর্থাৎ আমরা 97%-এ ছেড়ে দিলাম, বন্ড ইস্যু করলাম, অর্থাৎ 3% হবে ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল। ওকে, তাহলে 8 লাখের 3% কত হবে? 3 8 24, অর্থাৎ 24,000 টাকা। তার মানে 7,76,000 টাকা হবে হচ্ছে কি ক্যাশ। ওকে, 7,76,000 টাকা কি হবে? ক্যাশ হবে। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যখন ডিসকাউন্টে অর্থাৎ অবহারে বন্ড ইস্যু করলাম, তখন আমাদেরকে খুব প্রপারলি চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটিকে ইস্যু করেছি, অর্থাৎ আমার ক্যাশ তখন অবশ্যই কম হবে, আমাদের ডিসকাউন্ট একটি বের হবে এন্ড বন্ডস পেয়েবল টোটাল 1 লাখ টাকা হবে। ওকে, এইটার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কি করব? আমরা সুদ দিতে হবে, তাই না? সুদ কি হবে? জুলাই 1 তারিখে সুদ ঠিক আগের খরচটি হবে, অর্থাৎ সুদ এটার উপরেই হবে, অর্থাৎ বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, দেন হচ্ছে গিয়ে কি করব আমরা? ক্যাশ ক্রেডিট। ওকে, ক্যাশ ক্রেডিট। ওকে, তার মানে আমাদের যে 40,000 টাকা সেটাই হবে 40,000 টাকা, অর্থাৎ আমরা জুলাই 31 তারিখে এই জার্নালটি আমরা দেব। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পরবর্তী জার্নাল। ওকে, যেমন আমরা বললাম বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স এবং বন্ড ইন্টারেস্ট পেয়েবল, অর্থাৎ আমরা ডিসেম্বর 1 তারিখ আমরা বলেছি যে সেম আগের কথাটি, যে যদি আমরা জুলাই 1 তারিখে একবার সুদ পে করি, জুলাইয়ের 1 তারিখে যদি আমরা সুদ পে করি, তারপর আমরা জানুয়ারি 1 তারিখে সুদ পে করব, কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইয়ার যেহেতু ডিসেম্বর 31, সেহেতু আমাদের অ্যাকাউন্টিং ইয়ারে আমাদের যদি শেষ করে দিতে হয়, অর্থাৎ আমি হিসাব বন্ধ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমি জানা দিতে হবে। সেক্ষেত্রে জানা হচ্ছে কি আমি বলেছিলাম যে আমাদের খরচ হচ্ছে ডিসেম্বর 31 বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, দেন হচ্ছে বন্ড ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। ওকে, 40,000 টাকা। ওকে, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ডিসেম্বর 31 তারিখে যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল, অর্থাৎ এটা একটা কোম্পানির ক্ষতি, তাই না? এটা ব্যয় বা ক্ষতি, এই ক্ষতিটাকে পোষানোর জন্য বা ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য হচ্ছে কি আমাদের জার্নাল দিতে হয়। সেই জার্নালটা কি দিব আমরা? সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সুদের মতো করে, অর্থাৎ আমরা বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স অর্থাৎ সুদ খরচ হিসেবে আমরা দেখাবো বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, এবং সেটা প্রতি বছর কত হয়, অর্থাৎ আমার এই বন্ডের মেয়াদকাল হচ্ছে 10 বছর এবং আমার টোটাল হচ্ছে 24,000 টাকা, অর্থাৎ 10 বছর 24,000 টাকা, অর্থাৎ 1 বছর 2400 টাকা হবে। অর্থাৎ আমি এভাবে জানা দেব যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, দেন আমরা বলবো হচ্ছে ডিসকাউন্ট অন বন্ডস পেয়াবল। ওকে, ডিসকাউন্ট অন বন্ডস পেয়াবল ক্রেডিট কত টাকা হবে? 2400 টাকা হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এটি মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে এটিকে ইস্যু করব। ওকে, তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বিষয়টা কিভাবে আমরা দিব। ওকে, তাহলে আশা করছি তোমরা বন্ডস ইস্যুড এট ডিসকাউন্ট বুঝতে পেরেছো। ওকে, আমরা আবার বলছি যে বন্ড ইস্যুড এট ডিসকাউন্টের ক্ষেত্রে যেটি হবে সেটা হচ্ছে যে ক্যারিং ভ্যালুটা অবশ্যই কম হবে, ক্যারিং ভ্যালুটা অবশ্যই একটু কম হবে, ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু যেটা আমরা বলেছি সেটা হচ্ছে কি একটু কম হবে। ওকে, ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি এটিকে কি করি, এটিকে যদি আমরা বন্ড ইস্যুড এট প্রিমিয়াম যদি এরকম হয়,
bonds issued at প্রিমিয়াম। ওকে, তার মানে যখন আমরা বন্ডগুলোকে প্রিমিয়ামে ইস্যু করব, আমরা বন্ডগুলোকে কি ইস্যু করব? প্রিমিয়াম ইস্যু করব, অর্থাৎ অধিহারে আমরা যখন ইস্যু করব তখন আমাদের কিভাবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা ঠিক আগেরটি যদি আমরা এভাবে চিন্তা করি, যে আগেরটি ছিল, ধরলাম আগের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 8 লাখ টাকা, আমরা যদি এটি বলি যে প্রিমিয়াম 103%, অর্থাৎ আমরা বললাম যে আগেরটা 100% ছিল 8 লাখ, এখন 103%। ওকে, তার মানে আমরা 103% যখন আমরা দিব তখন আমরা কি জার্নাল দেব অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা তখন ক্যাশ ডেবিট। ওকে, তারপর আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে প্রিমিয়াম, তাই না? প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল। ওকে, প্রিমিয়াম অন bonds payable credit। ওকে, দেন হচ্ছে কি bonds payable credit, bonds payable credit। ওকে, তার মানে ক্যাশ ডেবিট আমরা বললাম হচ্ছে প্রিমিয়াম bonds payable 24,000, bonds payable 8 লাখ টাকা, আর এটা হচ্ছে 8,24,000 টাকা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা যখন প্রিমিয়াম ইস্যু করব তখন আমরা বলেছি ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল ক্রেডিট, বন্ডস পেয়াবল ক্রেডিট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি, এবং আমাদের সুদের জন্য কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি যে সুদের জার্নাল দিতে হবে, এবং ডিসেম্বর 31 তারিখে, অর্থাৎ আমাদের যে টাকাটা আসছে প্রিমিয়াম, এটিকে তো আমাদের কি হচ্ছে একটি, আমাদেরকে এটিকে চাইলে হচ্ছে কি ইনকাম হিসেবে আমরা এক্সপেন্ডিচার করতে পারি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা ডিসেম্বর 31 তারিখে জার্নাল দিব। সেটা হচ্ছে গিয়ে জার্নাল দিয়ে দিব এভাবে যে আমরা বলবো প্রিমিয়াম অন বন্ডস পেয়াবল, প্রিমিয়াম অন bonds payable debit and bond interest credit। তার মানে আমরা এটাকে 2400 টাকা, অর্থাৎ ওই সেম টু আমরা এটাকে চেঞ্জ করব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটাকে চাইলে করতে পারি। ওকে, আমাদের এইগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা একটু আজকে আলোচনা করতে পারি ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে চিন্তা করেছিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি হয়, অর্থাৎ আমরা সমমূল্যের ক্ষেত্রে চিন্তা করি না, আমরা যখন অবহারে চিন্তা করি, আমরা অধিহারে চিন্তা করি। ওকে, আমরা অবহার কখন বুঝি? যখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটি হচ্ছে লিখিত, অর্থাৎ নমিনাল ইন্টারেস্ট রেট থেকে বড় হয়, তখন আমরা অবহার ধরে নেই, আর যখন উল্টোটা ঘটে তখন আমরা সেটিকে অধিহার ধরে নেই। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়েও আমরা কাজ করতে পারি চাইলে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমি বিগত ক্লাসে আমাদের কিভাবে একটি বন্ডের লিখিত মূল্য, অর্থাৎ একটি বন্ডের যে ভ্যালু, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু আমরা যেটা বলি, এবং তার ক্যারিং ভ্যালু, এই দুইটার তফাৎই হচ্ছে আমরা ডিসকাউন্ট হিসেবে চিন্তা করি। ওকে, তাহলে এই ডিসকাউন্টকে আমাদের বের করার জন্য আমরা দুটো সূত্র শিখেছিলাম, এবং এগুলো আমরা আগে থেকে জানি, যে আমরা বলছিলাম এরকম যে পিবি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, অর্থাৎ আমাদের দুইটা জিনিসের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, একটা প্রিন্সিপাল অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এবং অন্যটি হচ্ছে কি ইন্টারেস্ট অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। দুইটার সাম করে আমরা ম্যাচুরিটি ভ্যালু বের করলে আমাদের ডিসকাউন্ট অন বন্ডস পেয়াবল বের হয়ে যাবে। সুতরাং আমাদেরকে যখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডে যখন আমরা অঙ্ক করতে যাব, অর্থাৎ এই ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডে যখন আমরা অবহার বা অধিহারে অঙ্ক করতে যাব, তখন অবভিয়াসলি আমাদেরকে এই সূত্রগুলো জানতে হবে। ওকে, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমাদের যেটি
আমাদের যেটি আরেকটি বিষয় জানা জরুরি সেটি হচ্ছে আমাদের ক্যারিং বুক ভ্যালু বা ক্যারিং অ্যামাউন্ট। ওকে, ক্যারিং অ্যামাউন্ট আমাদের যেটা হচ্ছে আমরা বলে থাকি যে আমরা অ্যামortized অর্থাৎ কতটুকু অর্থ আমরা অ্যামortize করব, অবলোকন করব, সেই অবলোকনের টাকাটা আমাদের জানা জরুরি। ওকে, তাহলে আমাদের অবলোকনের টাকাটা জানতে হলে আমরা কি করব? বুক ভ্যালু বা ফেস ভ্যালু, বুক ভ্যালু। ওকে, বুক ভ্যালু অফ বন্ডস। ওকে, book value of bonds into effective interest rate. Okay, effective interest rate অর্থাৎ যে effective interest রেটটি দেওয়া হয়েছে তার গুণন, book value of bonds at the beginning of the period into effective interest rate। এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে গিয়ে যে face amount, face amount or face value into stated অর্থাৎ লিখিত বা stated interest rate বা আমরা এটাকে বলি nominal interest rate। ওকে, stated interest rate, stated interest rate আমরা বলি। ওকে, এইটা আমরা বলছি book value of bonds at the beginning of the period into effective interest rate। এটা থেকে আমরা মাইনাস করব ফেস ভ্যালু অর্থাৎ ফেস অ্যামাউন্ট ইনটু স্টেট ইন্টারেস্ট রেট। অর্থাৎ আমাদেরকে আমরা বলেছি তাহলে বুক ভ্যালুর ক্ষেত্রে নিশ্চয়ই ওকে, তাহলে এই দুইটা থেকে এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পাবো? অ্যামortization পাবো। ওকে, অ্যামortization অ্যামাউন্ট অর্থাৎ অবলোকনকৃত, অ্যামortization অ্যামাউন্ট। ওকে, অর্থাৎ অবলোকনকৃত আমরা পরিমাণ, অবলোকিত পরিমাণ বা অবলোকনকৃত পরিমাণ আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই ক্ষেত্রে ক্যারিং ভ্যালু বলেছে, আমরা প্রথম বলেছি ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু অফ বন্ডস এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। ওকে, তাহলে বুক ভ্যালু বা আমরা যেটা বলেছি যে ক্যারিং ভ্যালু, এটাকে আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে কি ফেস ভ্যালু অফ বন্ডস মাইনাস আনঅ্যামortized ডিসকাউন্ট। আমরা বলেছি যে আনঅ্যামortized ডিসকাউন্ট অথবা আমরা প্লাস করতে পারি হচ্ছে কি আনঅ্যামortized প্রিমিয়াম। এটা নিশ্চয়ই আমরা আগের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা ক্যারিং ভ্যালু, ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু বের করতে গেলে আমরা ফেস ভ্যালু যে ছিল, ফেস ভ্যালু ছিল, এই ফেস ভ্যালু থেকে আমরা কি করব? ফেস ভ্যালু থেকে আমরা আনঅ্যামortized ডিসকাউন্ট বাদ দিব। ওকে, আনঅ্যামortized ডিসকাউন্ট বাদ দিব। ওকে, আনঅ্যামortized ডিসকাউন্ট বাদ দিব এবং আমরা অথবা প্লাস করব কি আনঅ্যামortized প্রিমিয়াম, আনঅ্যামortized প্রিমিয়াম। ওকে, তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে আমাদেরকে বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু বের করতে হলে আমরা যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু রয়েছে, সেই ফেস ভ্যালু থেকে আমাদের কি করতে হবে? আনঅ্যামortized ডিসকাউন্ট অর্থাৎ অবলোকন ছাড়া যে অ্যামাউন্টটা থাকবে ডিসকাউন্ট সেটাকে বাদ দিব অথবা আনঅ্যামortized প্রিমিয়ামটা যোগ করব। এটা করলে আমরা ক্যারিং ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ আমাদের যে বুক ভ্যালু বা বহির মূল্য রয়েছে সেই জিনিসটাকে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করছি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি একটা অঙ্ক করাবো, সেই অঙ্ক করলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কগুলো চেষ্টা করবে। সেই পর্যন্ত